আজকের ক্লাসে আমরা ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে জানার চেষ্টা করব। আর এই ডাব্লিউটিও সম্পর্কে ডিটেলসে জানতে হলে বেশ কয়েকটি বিষয় মানে ডাব্লিউটিও এর বেশ কয়েকটি বিষয় আমাদের ধাপে ধাপে জানতে হবে। যেমন নাম্বার 1, যে ডাব্লিউটিও কি উদ্দেশ্যে কেন গঠিত হয়েছিল, এই ডাব্লিউটিও গঠনের পিছনের ইতিহাস কি আছে। নাম্বার 2, ডাব্লিউটিও এর কার্যাবলী বা উদ্দেশ্যগুলি কি কি। নাম্বার 3, ডাব্লিউটিও এর স্ট্রাকচার অর্থাৎ কোন কোন কাউন্সিল বা পরিষদ নিয়ে এই ডাব্লিউটিও গঠিত হয়েছে। ক্লিয়ার? তো আজকের ক্লাসে আমি শুধুমাত্র এই ডাব্লিউটিও গঠনের পেছনে যে হিস্ট্রি বা ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কেই আলোচনা করব, আর বাকিগুলি পরপর ক্লাসে ধাপে ধাপে ডিসকাশন করব। ক্লাস শুরুর আগে তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি, এই যে 2016 সালের এসএলএসটি পরীক্ষা, ওই পরীক্ষা পুনরায় হওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর আমার ধারণা ওই 2016 সালের এসএলএসটি পরীক্ষা পুনরায় হবেই। তো এই সম্ভাবনার কথা মাথায় রেখে একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ আজকের থেকে মানে 10ই এপ্রিল 2025 থেকে শুরু হয়েছে। যে ব্যাচে আমি পরীক্ষা যতদিনের মধ্যে হবে, যদি 3 মাসের মধ্যে হয় 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে হলে 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে হলে 5 মাসের মধ্যেই সিলেবাস কমপ্লিট করে দেওয়ার কথা বলছি। ফলে যদি এই কম সময়ে 3 মাস 4 মাস বা 5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হয়, তাতে আমাকে ডেইলি 2-এর বেশি 2টা 3টা 4টা পর্যন্ত ক্লাস করতে হতে পারে, এবং আমি তাই করে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেব। ঠিক আছে? আর তোমরা জানো যে আমি অনলাইন ক্লাসের মানে রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি। ঠিক আছে? তো যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার মূল বিষয়ে আসি। দেখো, এই গ্যাট চুক্তি অর্থাৎ GATT, তো এই গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো এই গ্যাট চুক্তির অবলুপ্তি ঘটিয়ে ডাব্লিউটিও গঠন করা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন চুক্তি অবলুপ্তি ঘটিয়ে ডাব্লিউটিও গঠন করা হয়, তাহলে গ্যাট চুক্তির অবলুপ্তি ঘটিয়ে ডাব্লিউটিও গঠন করা হয়। তো এবার আমাদের জানতে হবে এই গ্যাট চুক্তিটা কি, কেন এই গ্যাট চুক্তি পাশ করা হয়েছিল, এর পেছনে কি ইতিহাস আছে। দেখো, আমরা সকলেই জানি যে আমাদের দেশ ভারত ব্রিটিশদের উপনিবেশ ছিল, তাই তো? তো ব্রিটিশরা কিন্তু প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে বাণিজ্য করতেই এসেছিল, অর্থাৎ ব্রিটিশরা বাণিজ্যের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করেছিল। এই পরিস্থিতিতে তখন বিভিন্ন দেশের মধ্যে কিছু ভীতির সঞ্চার হয়েছিল যে অন্য কোনো দেশকে তার দেশে বাণিজ্য করার অনুমতি দিলে বা বাণিজ্য করার পারমিশন দিলে সেই দেশ তার দেশকে আবার উপনিবেশে পরিণত করবে না, তো এই ভীতির সঞ্চার হচ্ছিল। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, আর যার জন্য আন্তর্জাতিক বাণিজ্য নানা বাধার সম্মুখীন বা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। অথচ কোনো দেশ তার অর্থনৈতিক উন্নয়নের ধারা, অর্থনৈতিক বিকাশের ধারা বজায় রাখতে চাইলে তাকে আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতেই হবে। কারণ হচ্ছে, দেখো, যে কোনো দেশই তার দেশের ভেতরে বা অভ্যন্তরীণ যে চাহিদা আছে, যেসব বস্তুর চাহিদা আছে, সব বস্তু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয় না। দেখা যায় কোনো দেশের অভ্যন্তরের চাহিদার তুলনায় কোনো বস্তুর ঘাটতি আছে, আবার কোনো বস্তু উদ্বৃত্ত হচ্ছে। তো উদ্বৃত্ত বস্তুকে তখন কি অন্য দেশে বিক্রি করতে হয় বা রপ্তানি করতে হয়, এই তো? এবং যে বস্তু ঘাটতি আছে সেই বস্তুকে কি করতে হয়, সেই বস্তুকে অন্য দেশ থেকে আমদানি
করতে হয়। আর এই আমদানি রপ্তানির মাধ্যমে কি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। যেমন দেখো যে ভারতে পেট্রোলিয়াম বা খনিজ তেলের যা চাহিদা আছে, তো ভারতের এই চাহিদার তুলনায় ভারত মাত্র 30 থেকে 35% উৎপাদন করে। ওকে, আর বাকি তাহলে ঘাটতিগত প্রায় 65 থেকে 70%ই ঘাটতি থাকে। তো এই ঘাটতি মানে 65 থেকে 70% তেল ভারতকে কি অন্য দেশ থেকে বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই তো। আর আমদানি না করলে কি হবে, অর্থনৈতিক উন্নতির ধারা বজায় থাকবে না, তাই তো। ঠিক একইভাবে দেখো যে জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত, কিন্তু জাপানে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালের অভাব রয়েছে। তার মানে জাপানকে যদি এই লৌহ ইস্পাত শিল্পের উন্নতির ধারা বজায় রাখতে হয়, তাহলে কি করতে হবে, যে অন্য দেশ থেকে লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল, সেই কাঁচামাল কি আমদানি করতে হবে। ফলে এই অর্থনৈতিক উন্নতির ধারা বজায় রাখতে গেলে কি আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করতেই হবে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি ভেঙে পড়ে, তো সেই ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কিছু দেশ কি করে, যে তার দেশের বস্তুকে বা পণ্যদ্রব্যকে অন্য দেশে রপ্তানি করতে উৎসাহিত করায়। তার মানে উৎসাহিত করে কিভাবে, যে রপ্তানি বাণিজ্যে প্রচুর ছাড় দেয় যেন রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়। আর রপ্তানির পরিমাণ বাড়লে কি হবে, কারণ তার দেশের পণ্য যখন অন্য দেশে বিক্রি হবে, তখন কি অন্য দেশের বৈদেশিক মুদ্রার উপার্জন কি অন্য দেশ থেকে বৈদেশিক মুদ্রা সেই দেশে আসবে। তার মানে কি বৈদেশিক মুদ্রার উপার্জন বেশি হবে, ফলে অর্থনীতি চাঙ্গা হবে, মানে সেই দেশের অর্থনীতি চাঙ্গা হবে, তাই তো। আবার কিছু দেশ আমদানির ক্ষেত্রে বস্তু বা পণ্য অন্য দেশ থেকে আমদানির ক্ষেত্রে চড়া হারে শুল্ক ধার্য করে যেন আমদানির পরিমাণ কম হয়। আর আমদানির পরিমাণ কম হলে কি হবে, তার দেশের অর্থনৈতিক স্থিতিশীল থাকবে, তাই তো। এর ফলে কি হয়, যে আন্তর্জাতিক যে বাণিজ্য আমদানি রপ্তানি, এই আন্তর্জাতিক বাণিজ্য নানা সমস্যার সম্মুখীন হয়, নানা বাধার সম্মুখীন হয়। আর এভাবে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশ আমদানি হ্রাস কিন্তু রপ্তানি বৃদ্ধি এই নীতি অনুসরণ করতে থাকায় বিশ্ব অর্থনীতি বা গ্লোবাল ইকোনমি নানা বাধার সম্মুখীন হয়, নানা সমস্যার সম্মুখীন হয়। আর এই বাধা বা সমস্যা দূর করার জন্য তখন প্রয়োজন হয় একটি সংগঠন বা প্ল্যাটফর্মের। আর এই প্রয়োজন থেকেই মনে রাখবে, আর এই প্রয়োজন থেকেই 1947 সালের 30শে অক্টোবর 1947 সালের 30শে অক্টোবর সুইজারল্যান্ডের জেনিভাতে পৃথিবীর 23টি দেশ মিলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড বা সংক্ষেপে এই গ্যাট চুক্তি স্বাক্ষর করে। মনে রাখবে এই চুক্তির মূল উদ্দেশ্যই ছিল বাণিজ্যিক শুল্ক হ্রাস করা। প্রশ্ন হতে পারে কিন্তু যে গ্যাট চুক্তির মূল উদ্দেশ্য কি, তাহলে গ্যাট চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কি, বা বাণিজ্যিক শুল্ক হ্রাস করা। ক্লিয়ার। দেখো তো এই চুক্তিটি কার্যকরী হয় 1948 সালের 1 জানুয়ারি। ক্লিয়ার। তো এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। মানে প্রশ্ন কিভাবে আসলে উত্তর কি করবে। দেখো যদি প্রশ্ন হয় যে গ্যাট চুক্তি কবে স্বাক্ষরিত হয়, তাহলে উত্তর কি হবে 1947 সালের 30 অক্টোবর। আর যদি প্রশ্ন হয় গ্যাট চুক্তি কবে কার্যকরী হয়, তাহলে উত্তর কি হবে 1948 সালের 1 জানুয়ারি। গ্যাট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়, যদি প্রশ্ন হয় উত্তর কি হবে সুইজারল্যান্ডের জেনিভাতে, তাই তো। আর গ্যাট চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন কটি দেশ মিলে স্বাক্ষর করে, কটি দেশ, 23টি দেশ স্বাক্ষর করে। মনে রাখবে ভারতও কিন্তু এই গ্যাট চুক্তিতে স্বাক্ষর করে, মানে গ্যাটের একটি একজন ফাউন্ডার মেম্বার ছিল আমাদের দেশ ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের ট্যারিফ নেগোসিয়েশনের জন্য বা বাণিজ্যিক শুল্ক হ্রাস বিবেচনা করার জন্য সদস্য দেশগুলি এই 1947 থেকে 1994 সালের মধ্যে মোট 8 বার
মোট 8 বার বৈঠকে বসে। আর এই বৈঠকে বসাটাকে মানে প্রত্যেকবার বৈঠকে বসাটাকে একটা করে রাউন্ড বলা হয়। ঠিক আছে, যেমন প্রথম রাউন্ড, ফার্স্ট রাউন্ডকে বলা হয় জেনেভা রাউন্ড। কত সাল? 1947 সাল। তোমাদের এই সালগুলো মনে রাখার দরকার নেই, ঠিক আছে, এগুলি যা শুধু দেখে রাখো। সেকেন্ড রাউন্ডকে বলা হয় এনএসি রাউন্ড। থার্ড রাউন্ডকে বলা হয় টোরকোয়ে রাউন্ড। ফোর্থ রাউন্ড হলো জেনেভা রাউন্ড। ফিফথ রাউন্ডকে বলা হয় ডিলন রাউন্ড। সিক্স রাউন্ডকে বলা হয় কেনেডি রাউন্ড। সেভেন্থ রাউন্ডকে বলা হয় টোকিও রাউন্ড। এবং লাস্ট রাউন্ড মানে এইট রাউন্ডকে বলা হয় উরুগুয়ে রাউন্ড। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে লাস্ট রাউন্ড, তাহলে গ্যাট চুক্তির বৈঠকের যে শেষ রাউন্ড, সেই লাস্ট রাউন্ডের কি নাম? উরুগুয়ে রাউন্ড। ঠিক আছে, কোন সাল, কত সাল থেকে কত সাল? 1986 থেকে 1994 সাল। আর এই অষ্টম রাউন্ড বা এই উরুগুয়ে রাউন্ড কন্ডাক্ট করেন, মনে রাখবে, আর্থার ডাঙ্কেল। আর এই উরুগুয়ে রাউন্ডে বা অষ্টম রাউন্ডে তখন গ্যাটের সদস্য দেশ ছিল 132টি। খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। আর এই উরুগুয়ে রাউন্ড চলাকালীনই গ্যাট চুক্তি বাতিল করে একটি নতুন সংগঠন, বাণিজ্যিক সংগঠন, বিশ্বব্যাপী বাণিজ্যিক সংগঠন WTO গঠনের প্রস্তাব আসে, ঠিক আছে। আর এই প্রস্তাব অনুযায়ী মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে, যে 1994 সালের 15ই এপ্রিল মরক্কোর এই মারাকেশ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে, চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে, কোন চুক্তি? মারাকেশ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে WTO গঠনের চূড়ান্ত আইনটি পাশ হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তাহলে WTO গঠনের চূড়ান্ত আইনটি পাশ হয় কোন এগ্রিমেন্টের মাধ্যমে? কি? মারাকেশ এগ্রিমেন্টের মাধ্যমে। কত সালে? 1994 সালের 15ই এপ্রিল। ক্লিয়ার? আর 1995 সালের 1 জানুয়ারি, 1995 সালের 1 জানুয়ারি এই আইন অনুযায়ী WTO প্রতিষ্ঠিত হয়। ক্লিয়ার? তাহলে WTO আইন প্রতিষ্ঠার যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টটার নাম কি? মারাকাশ এগ্রিমেন্ট, তাই তো? কত সালে হয়? 1994 সালের 15ই এপ্রিল। আর WTO প্রতিষ্ঠা হয় কোন সালে? 1995 সালের 1 জানুয়ারি। বর্তমানে পৃথিবীর 166টি দেশ, মানে অগাস্ট 2024 পর্যন্ত 166টি দেশ বর্তমানে WTOর সদস্য। একজন সর্বশেষ সদস্য হচ্ছে পূর্ব তিমোর, বা নতুন সদস্য হচ্ছে পূর্ব তিমোর বা তিমোর লেসেথে। আর WTOর ডিরেক্টর জেনারেল হলেন ডক্টর নোজি ওকোনজো লাভেলা। ক্লিয়ার? তো প্রশ্ন এগুলো থেকে কিন্তু আসতে পারে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।